সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় আন্ডারওয়ার্ল্ড ও রিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ড ও রিয়াল ওয়ার্ল্ড এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর ওয়াজেদ খান, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেই বিষয়ের কথা বললাম, আন্ডারওয়ার্ল্ড ও রিয়াল ওয়ার্ল্ড, রিয়াল ওয়ার্ল্ডের সম্বন্ধে তো আমাদের ধারণা আছে, সাধারণ মানুষ যেখানে জীবন আচরণ করে, সরকার, রাজনীতি, সমাজ, মানুষ, ব্যবসা বাণিজ্য সব কিছু। আন্ডারওয়ার্ল্ড সাধারণত একটা গোপন জগৎকে বোঝায়, যেখান থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা হয়, অপরাধের কার্যক্রম হয়, অস্ত্র বেচা কেনা হয়, চাঁদাবাজি হয়। হঠাৎ করে এই বিষয়টি সামনে আসলো। আমরা 2-3 দিন আগে সেনাবাহিনীর পক্ষ থেকে দেখলাম একটা ব্রিফিং করা হয়েছে। সেই ব্রিফিংয়ে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। এরপরই ঢাকার শীর্ষ সন্ত্রাসী নামে যারা পরিচিত ছিলেন তাদের মধ্যে 1-2 জনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া থেকে, ঢাকা থেকে। নতুন সরকার আসার পর এই যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা তো কারাগারে ছিলেন, তারা একে একে জামিন পেয়ে গেলেন এবং তারা স্বাভাবিক জীবনে ছিলেন অথবা তাদের ওয়ার্ল্ডে ছিলেন, যেই ওয়ার্ল্ডের কথা আমরা বললাম। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ধরা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। সেই ওয়ার্ল্ডের সাথে এই ওয়ার্ল্ডের যোগাযোগ কতদূর, আর এরপরে রাজনৈতিক বিষয় তো আমরা আলোচনা করবো। আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাকে। দেখেন, অপরাধ মানুষের একটি সহজাত প্রবণতা। প্রত্যেক মানুষের ভেতরই ভালো এবং মন্দ দুটো দিক থাকে। যেমনটি আপনি বললেন যে আন্ডারওয়ার্ল্ড এবং রিয়াল ওয়ার্ল্ড। কখনো কখনো রিয়াল ওয়ার্ল্ডের যে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু চলতে থাকে সমাজে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিভিন্ন ধরনের বিতর্ক, চ্যালেঞ্জ, এগুলো যখন সামনে আসে তখন আন্ডারওয়ার্ল্ড কখনো কখনো মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য আন্ডারওয়ার্ল্ড বড় করে দেখা দেয় এবং এটা বিভিন্ন সময় ঘটে থাকে। তো আমরা দেখেছি, আপনি যেটা বললেন যে আন্ডারওয়ার্ল্ড, আমাদের দেশে যে আইন, আমাদের দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাভাবিক যে অপরাধ প্রবণতা শহর, বন্দর, গ্রামে সর্বত্রই এটা এক ধরনের অপরাধ যেটা আন্ডারওয়ার্ল্ডের লোকজন করে। খুন, রাহাজানি, আপনার ছিনতাই, এই ধরনের যে অপরাধ যেগুলো সংগঠিত করে, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, এগুলো আন্ডারওয়ার্ল্ডের কাজ। মুক্তিপণ দাবি করা, মানুষকে একটা অস্থিরতার মধ্যে রাখা, মানুষকে একটা ভীতির মধ্যে রাখা, এই যে ভীতির একটা জগৎ তারা সৃষ্টি করে স্বাভাবিক জীবন প্রবাহের মধ্যে, এটা ভয়ঙ্কর। এটা একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য, সব কিছুই। এই অপরাধ প্রবণতার অপর দিকটা হলো যেটা রিয়াল ওয়ার্ল্ডে আরেকটা অপরাধ প্রবণতা, সেটা হলো যে আমরা জানি মানুষ অপরাধ করে, দুর্নীতি করে। এই যে এটা ধরনের অপরাধ মানুষের, এটা শুরু হয় সমাজের উপর শ্রেণী থেকে। এখানে বলা হয় যে আপনার দুর্নীতি বা অপরাধ কর্ম বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সমাজে শুরু হয় উপর থেকে, এটার গতি নিচের দিকে। আবার এটার বিপরীত ধর্মী গণতন্ত্র যদি আপনি বলেন, সেটা নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়। হ্যাঁ, তো এখন বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে যে গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর এই দেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, যে প্রত্যয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা অপরিসীম আকাঙ্ক্ষা, পর্বত সমান আকাঙ্ক্ষা মানুষের, যে বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হবে, মানুষের যে বৈষম্য সেটা দূর হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। কিন্তু এই সরকার হওয়ার পর আমি জানি না কেন, কিভাবে অতি দ্রুত এই যে যারা বিভিন্ন অপরাধে জড়িত,
যাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যাদের গ্রেপ্তারি পরোয়ানা বিদ্যমান তাদেরকে এই বিচার বিভাগ বা আইন বিভাগ কি করে তাদেরকে ছেড়ে দিল। এখন দেখা যাচ্ছে তারা সমাজে আবার সেই আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে, অন্ধকার জগতে প্রবেশ করেছে, তারা আবার অপরাধ কর্মে জড়িত হচ্ছে, সমাজকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর এমনকি রাজধানীতে এক ধরনের চাঁদাবাজি, এক ধরনের অপরাধ প্রবণতা, বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং বলেন, বিভিন্ন ধরনের গ্যাং সৃষ্টি হয়েছে, তারা অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে। এই অপরাধ কর্ম আমরা আশা করেছিলাম যে এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এটাকে সামাল দিতে পারবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। যে প্রাথমিক পর্যায়ে পুলিশের যে যারা এই অপরাধ প্রবণতা বা অপরাধীকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এটা ভেঙে পড়েছিল পুলিশ প্রশাসন। সে কারণে আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে। প্রায় 30,000 সৈন্য প্রতিনিয়ত সারা বাংলাদেশে কাজ করছে, তারা ধারাবাহিকভাবে। অতি সম্প্রতি আমরা দেখতে পেলাম যে এ সপ্তাহে বড় ধরনের কয়েকটি অপারেশন তারা চালিয়েছে। এতে করে চিহ্নিত অপরাধী কুষ্টিয়া থেকে ধরা পড়েছে, ঢাকার মোহাম্মদপুর থেকে ধরা পড়েছে। আমার মনে হয় তারা যদি এ ধরনের অপারেশন অব্যাহত রাখে তাহলে অতি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা আন্ডারওয়ার্ল্ডের সেটা নিয়ন্ত্রণে আসবে। এবং এই যে চাঁদাবাজি এবং দখলবাজি, এটাও আমার মনে হয় বন্ধ করা উচিত। এটা বন্ধ করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। সরকার এটা অতি দ্রুত স্বাভাবিকভাবে এটা করে, মনে করেন আজকে যদি কোনো কারণে খোদা না খাস্তা সামরিক শাসন জারি হয়, আপনি দেখবেন 24 ঘন্টার মধ্যেই এ ধরনের অপকর্ম বন্ধ হয়ে গেছে সব। তাহলে এখন হচ্ছে না কেন? কে বা কারা এদেরকে উৎসাহিত করছে? সেই উৎসমুখ, সেই উৎপত্তিস্থলগুলো আইন প্রয়োগকারী সংস্থাকে এবং মাঠে যারা সেনাবাহিনী নিয়োজিত আছে তাদেরকে এগুলো বের করে এটা নিয়ে আসতে হবে। একটু জিজ্ঞাসা আছে, রিয়েল ওয়ার্ল্ডের মধ্যেই তো আন্ডারওয়ার্ল্ড থাকে। অবশ্যই আন্ডারওয়ার্ল্ডের চলাফেরা তো রিয়েল ওয়ার্ল্ডের মধ্যেই, আমরা সাদা চোখে হয়তো তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না। এজন্য কি কারো অংশগ্রহণ থাকে বা উৎসাহ থাকে? অবশ্যই। আপনার এই যে অপরাধ প্রবণতা আমাদের মতো দেশে, ধরেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা এই ধরনের দেশে, যারা উন্নয়নশীল দেশ, এসব দেশে অপরাধ প্রবণতার সাথে, অপকর্মের সাথে রাজনীতি যারা জড়িত তাদের একটা সম্পর্ক রয়েছে। এবং ক্ষমতায় যাওয়া, ক্ষমতা ধরে রাখা, এর জন্য আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ 15-16 বছরে সমাজের বিভিন্ন স্তরে তারা এই অপরাধ যে প্রবণতা, অপরাধীদেরকে সম্পৃক্ত করেছে। সম্পৃক্ত করার কারণে তারা একটা অংশীদারিত্ব সৃষ্টি করেছে এই অপরাধীদের সাথে। তাদের রাজনীতি, তাদের যে ক্ষমতা, এগুলো ধরে রাখার জন্য এটা সমাজের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত আপনারা দেখবেন যারা এমপি হয়েছে ওই সময়ে তাদের প্রতিটি এলাকায় তাদের একটি লাঠিয়াল বাহিনী আছে। তারা এই যারা নির্বাচিত প্রতিনিধি, আমি বলবো না তারা তো নির্বাচিত ছিলেন না, অনির্বাচিতরাই জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন, তারা দেশ শাসন করেছেন। তাদের সময়ে তারা এগুলো করেছেন। এটা শুধু নতুন না, এই যে সুব্রত বাইনকে যে ধরেছে এটা তো 90-এর দশকে এসে এই ইয়েতে এসছে, অপরাধ জগতে তাদের যে উত্থান। ওই সময় অনেকগুলো অপরাধী চক্র, ব্যক্তিত্ব এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তারা অপরাধ কর্ম চালিয়েছে। এটা অব্যাহত আছে। এই বিষয়গুলো যেহেতু আমাদের রাজনীতিবিদরা, তাদের ভেতর মেধা নেই, তাদের ভেতর অধিকাংশের, আমি সবার কথা বলবো না, একটা শ্রেণী এই রাজনীতির ভেতর যারা, তারা বরাবরই অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত। তা না হলে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়? তা না হলে এই যে বড় বড় টেন্ডারগুলো দখল করা, মানুষের সম্পত্তি দখল করা, জায়গা দখল করা,
অপহরণ করে মুক্তিপণ আদায় করা, এগুলো তো অব্যাহত ছিল বরাবরই, প্রায় প্রতি সরকারের সময় এগুলো ছিল, এখনও আছে। ভবিষ্যতে যদি এগুলো বন্ধ করতে হয়, আমার মনে হয় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও আন্তরিক হতে হবে। তাদের ভিতর যে দেশপ্রেম, এর সাথে শুধু রাজনীতিবিদ না, আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও জড়িত। আপনি দেখবেন আপনার থানা পুলিশ এবং অপরাধী চক্র, রাজনৈতিক যে চক্র, সবগুলোর একটা ত্রিমুখী একটা যে উৎস, কখনো কখনো তারা সব একীভূত হয়ে যায়। একীভূত হয়ে এই সমাজে যে অনাচার, যে অপরাধ এবং রাষ্ট্রে যে অপরাধ, এগুলো তারা সংগঠিত করে থাকে। তো এটার জন্য আমার মনে হয় সব পক্ষকেই এগিয়ে আসতে হবে, আন্তরিক হতে হবে। এদেশ আমাদের, এদেশের মানুষ, তাদের নিরাপত্তা বিধান করা, তাদেরকে নিরাপদে রাখা এবং তাদের সব কর্ম, এই দেখেন রাস্তায় আপনি ব্যবসায়ী যাচ্ছে, তাকে বন্দুক ধরে 22 লক্ষ টাকা মিরপুরে নিয়ে গেছে একজন অপরাধী, আর একটা গ্রুপ, পাল্টা গ্রুপ। আবার রাজনীতির ভিতর এক পক্ষ আরেক পক্ষকে একই এলাকায় নিধন করার জন্য, তাদেরকে দাবিয়ে রাখার জন্য এই সন্ত্রাসীদেরকে তারা ব্যবহার করে অর্থের বিনিময়ে। ধন্যবাদ আপনাকে। রিয়াল ওয়ার্ল্ডে আসি। বিএনপির তারুণ্যের সমাবেশ হয়েছে পল্টনে, তারেক রহমান সাহেব সেখানে বক্তৃতা করেছেন, অন্যান্য রাজনৈতিক তাদের দলের নেতারাও বক্তৃতা করেছেন। সেখানে বলেছেন আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আসলে কি তাই? দেখেন, এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমি একটু আগে বললাম, এই আকাঙ্ক্ষা কিন্তু আমি বলেছি যে অপরিসীম। এটা সেখানে মানুষের ধারণা ছিল নতুন একটা বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। এর জন্য এখনকার যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি রাজনীতিবিদরা বলছেন আগে সরকার, অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মাথায় নির্বাচন দিয়ে দিত, নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা। এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের বিধান আমাদের সংবিধানে নেই। এটা বিশেষ একটা প্রয়োজনে এই সরকার গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের যে আপনার পরামর্শে বা সেখান থেকে যে অ্যাডভাইস করা হয়েছে 106 ধারায় সংবিধানের, সে অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের এমন কোনো এজেন্ডা ছিল না যে 90 দিনের মধ্যে এখানে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এই সরকার আসার পর বিশ্ববরেণ্য নেতৃত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী জানুয়ারি 2026 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এটা প্রথমেও বলেছেন, এতদিন বলে এসছেন। আজকেও তিনি যে জাপান গিয়েছেন, জাপানে ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তার সাথেও সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং ইতিহাসের সবচেয়ে সুন্দর একটি নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা বলেছেন। এখন রাজনীতিবিদরা, বিশেষ করে বড় দল বিএনপি, তারা আজকেও সভা করেছে। এখন ধরেন আমরা জানি আওয়ামী লীগ মাঠে নেই, যদিও আমরা শুনতে পাচ্ছি যে প্রায় 60-70 লাখ সিম নাকি এখনও বন্ধ আছে বাংলাদেশে। যারা আওয়ামী লীগের পলাতক আছে এক এলাকা থেকে আরেক এলাকা, যারা দেশের বাইরে গেছে তারা তো গেছে। এছাড়াও সমাজে আপনি হাঁটতে যাবেন, এখান থেকে দুই ব্লক রাস্তা হাঁটবেন, আধা মাইল হাঁটবেন, অনেক লোক আওয়ামী লীগের ভেতর আছে, হয়তো সিমটা বন্ধ করে হাঁটছে, কিন্তু ভয়ে আছে। এক এলাকার লোক আরেক এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো আজকে তারা মাঠে নেই। এখন অন্য এনসিপি যেটা হয়েছিল, তারা অত্যন্ত দুর্বল, তারা এই সংগঠন দাঁড় করাতে পারেনি। জামাত আছে, তাদের একটা লিমিটেশন আছে ভোটের কি পর্যন্ত। আজকে যদি নির্বাচন হয়, নির্দ্বিধায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতাসীন হবে। 3 মাস পরে হলেও তারাই হবে যখনই নির্বাচন হয়। কিন্তু এই নির্বাচনের যে একটা আকাঙ্ক্ষা ছিল, বলে আসছিল যে রাষ্ট্র সংস্কার, এবং আরেকটা বড় বিষয়, যারা এই যে 1,500-এর মতো মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতা, শিশুকে হত্যা করেছে, 20,000-এর উপর মানুষকে আপনার আহত করেছে, যারা হসপিটালে এখনও চিকিৎসাধীন, 400-র উপরে লোক তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। এই যে মানুষগুলো, তাদের চিকিৎসা এখনও হয়নি, যারা সন্তান হারিয়েছে, তাদের যে
রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন সেটা হয়নি, এবং যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিচার কার্য এখনও শুরু হয়নি। তো এইটার সাথে তাদের যদি বিচার না হয়, যদি ন্যূনতম কোনো রাষ্ট্র সংস্কার না হয়, সব সংস্কার করতে হবে, নট নেসেসারিলি সব না, কিছু কিছু সব কিছুর কিছু, আবার এমন কিছু সংস্কার আছে যেগুলো সব কিছুই করা প্রয়োজন এই নির্বাচনের আগে। তো এখন এই বিচার, সংস্কার এবং নির্বাচন অবশ্যই প্রয়োজন। নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রে আসবে, জনগণের প্রতিনিধি। বিগত 3টা সরকার নির্বাচন, একটা নির্বাচনও আপনি অবাধ নিরপেক্ষ হয়নি, এগুলো কোনো নির্বাচন হয়নি। ভোট দিতে পারেনি, যাদের বয়স আজকে 33-34 তারা কোনো ভোট দিতে পারেনি। ভোট কি জিনিস নির্বাচনে তারা সেটা উপলব্ধি করতে পারেনি, সেটা বুঝতে পারেনি। তো এখন মানুষের আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন। এই নির্বাচন হবে। তো এখন সেনাপ্রধানও বলেছেন প্রথম দিকে যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার। এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে জানুয়ারিতেই, এবং বলা হচ্ছে যে সেনাপ্রধান এটা তো প্রকাশ্যে বলেননি, তাদের ভেতরে যে অফিসার্স অ্যাড্রেস সেখানে তিনি বলেছেন হ্যাঁ এটা হবে। 1 মাস হয়তো পিছাতে পারে, ফেব্রুয়ারি থেকে রোজা হবে। এর আগেও তিনি একটি বিদেশি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন 18 মাস। হ্যাঁ 18 মাস, এটা আগেও বলেছে। তো এটা কিন্তু কাছাকাছি 1-2 মাসের ব্যবধান হয়তো বা হতে পারে, বা এর আগেও হতে পারে, যদি এই বিষয়গুলো বিচার কার্য শুরু হয়, বিচারটা সুষ্ঠুভাবে হয়, এবং আপনার এই যে এদের যারা চিকিৎসা, তাদের চিকিৎসা। আমি একটু যুক্ত করব, সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে উক্ত করে অনেকে অনেক কথা বলছেন যে তার এই এখতিয়ার নাই, কিন্তু 5ই আগস্ট যখন একদম অস্থির পরিস্থিতি, তখন কিন্তু এই সেনাবাহিনী প্রধানের আহ্বানেই সব রাজনৈতিক দল ওখানে গিয়েছিলেন, এবং এই সরকার গঠনে তার অনেক বড় ভূমিকা অবশ্যই। সেই সময় যদি তার কথা মানুষ মূল্যায়ন করতে পারে, এখন মূল্যায়ন করতে অসুবিধা কোথায়? না, কোনো অসুবিধা নেই। এখানে বুঝতে হবে যে 5 আগস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, হ্যাঁ, একটা ক্রুশিয়াল মুমেন্ট যেটাকে বলে রাষ্ট্রের, হ্যাঁ, সেই সময়ে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাষ্ট্রের জাতীয় জীবনের একটা সংকটময় মুহূর্তে। সেই সময় যদি, সে সময় তো সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারতো, ক্ষমতা গ্রহণ না করেনি। তারা দেশের মানুষের কথা চিন্তা করে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল্যায়নের প্রতি সম্মান প্রদর্শন করে তারা এই সরকার প্রতিষ্ঠার একটা সুন্দর একটা প্রচেষ্টা নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী ক্ষমতা ইচ্ছা করলে নিতে পারতো, তারা নেয়নি। তা আমরা মনে করি যে এই সেনাবাহিনী এই সরকারের বা আমাদের একটা অংশীজন বর্তমানের। এছাড়া রাজনৈতিক দলগুলো, ছাত্র বলেন, সাধারণ মানুষ বলেন, তারাও একটা অংশীজন। তো এদের একটা সবার সম্মিলিত একটা প্রয়াস, সম্মিলিত একটা প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা মনে করি যদি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হয়, এই নির্বাচন জরুরি এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আবার এই বিষয়টাও মনে রাখতে হবে যে নির্বাচন হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, আইনের শাসন আসে না, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা, এটা আমরা দেখেছি আমাদের একটা অভিজ্ঞতা থেকে 12টা নির্বাচনের মধ্যে দিয়ে। তবে এই নির্বাচনগুলো এই 18 মাসের মধ্যে বা 12 মাস, 18 মাস তো হয়ে যাবে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাউকে অধৈর্য হলে হবে না, আসাদুজ্জামান রিপন। কাউকে অধৈর্য হলে হবে না নির্বাচনের জন্য। আমরা সবশেষ এই কথাই ছিলাম আপনার কাছ থেকে শুনতে, যে ধৈর্য কি আছে? ধন্যবাদ আপনাকে। আমি যখন ঢুকলাম তখন আমি ডক্টর ওয়াজেদ সাহেবের একটা বক্তব্য ছিল, মিলিটারিরা ক্ষমতা নিয়ে নিতে পারতো না, মিলিটারি ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারে না। এটা আমি আপনাকে অবগতির জন্য বলতে চাই যে ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারে না, ক্ষমতা নেওয়ার জন্য একটা বেস থাকতে হয়, তাই না? সেটা 5 আগস্টের কথা বলছি। আমি 5 আগস্টের কথাই বলছি, যে ওই সময়টাতে ক্ষমতা নেওয়া যেত না। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। আর এই দেশের 2014 এবং 2018 সালে সেনাবাহিনী সেনাবাহিনীর যে রোল ছিল, সেই রোলটা পজিটিভ ছিল না। 2014 ইলেকশনের সময়
যখন একটা ইলেকশন সোকল্ড ইলেকশন সময় একটা সেনাবাহিনী মুভমেন্টের জন্য মানে প্রত্যেকটা বাহিনীর জন্য পুলিশ এভরি ইনস্টিটিউশন তাদের একটা বাজেট থাকে, একটা ইলেকশনের বাজেট থাকে, এবং এটা খুব কম টাকার বাজেট না, অনেক টাকার বাজেট, রেগুলার বাজেটের বাইরে নির্বাচন বাজেট থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে, যে আপনি অব্যাহত রাখুন। তো ওই বাজেটে এই যে বাজেটটা তৎকালীন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া উনি অ্যাবিউজ করলেন, মিস ইউজ করলেন, কারণ উনি জানেন যে হ্যাঁ এই যে নির্বাচনটা যে পার্টিসিপেটরি হচ্ছে না, নির্বাচনটা সমস্ত রাজনৈতিক দলগুলো বয়কট করলো, এটার আউটকামটা কি হবে এটা তার বোঝার কথা ছিল এক। আর নির্বাচন কিভাবে হয়, কিভাবে হতে হয় সেটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে জনগণ তার প্রতিনিধি স্বাধীনভাবে বেছে নিতে পারবে, আর সেই প্রতিনিধিদের মধ্য থেকে যিনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন, যেই দল, তারা সরকার গঠন করবেন, তাদের মধ্যে আস্থাভাজন যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। এগুলো ক্লিয়ারলি মেনশনড ইন আওয়ার কনস্টিটিউশন। তো সুতরাং ইকবাল করিম ভূঁইয়া তৎকালীন সেনাপতি তিনি বুঝতে পারলেন যে জনগণের এখানে প্রার্থী চুজ অ্যান্ড পিক করার কোনো সুযোগ নাই, কারণ এখানে কোনো পলিটিক্যাল পার্টি অংশ নিচ্ছে না। তো যখন সেনাবাহিনীর অনুকূলে যখন একটা বাজেট দিল, অ্যাজ চিফ অফ আর্মি স্টাফ উনি ডিক্লাইন করতে পারতেন যে আপনি নির্বাচনের জন্য সরকারকে বলতে পারতেন যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারেননি, এটা নির্বাচন হবে না, সুতরাং এই দরিদ্র দেশের এই কয়েক শত কোটি টাকা মানে আর্মি মুভমেন্টের জন্য, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্সের জন্য, অথবা কী কী ভাষা আছে না, এগুলো করার জন্য প্রয়োজন নেই, উনি বলতে পারতেন, তাহলে টাকাটা অ্যাটলিস্ট বেঁচে যেত, সেনাবাহিনীর সুনাম মর্যাদাটা অনেক বাড়তো। ঠিক একই ঘটনাটা রিপিট করলে অন্য তো নটোরিয়াস জেনারেল, আই এম টকিং অ্যাবাউট আপনার ওই যে জেনারেল আব্দুল আজিজ, তো এই সমস্ত নটোরিয়াস দুর্ধর্ষ ওই যে আজকে যারা গ্রেপ্তার হচ্ছেন ওদের একটা উন্নত ভার্সন। তো এই জাতীয় লোক তো বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকেছিল এবং মানে আনফর্চুনেটলি কমিশন পেয়েছিল, তারপরে পেতে 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 জেনারেল পর্যন্ত হয়েছে। এদের স্ট্যান্ডার্ডটা আপনি খুব ভালো করে জানেন। এবং এই লোকটা 2018 সালে রাতের ভোট অনুষ্ঠানে সহযোগিতা করছে, খুব ক্লিয়ার কাট। তো এই কাজগুলোর কারণে প্রতিষ্ঠানে একটা ইমেজের প্রয়োজন হয়। তো আপনি যেটা বললেন গপ করে একটা মানে কুকুরে ফেললাম, ক্ষমতা নিয়ে যেতে পারলাম, এত তৈলাক্ত বিষয় না তো বিষয়টা। তো সুতরাং ইচ্ছে করলেই তারা ক্ষমতা নিতে পারতেন না। আমি যেটা বলি অ্যাপ্রিসিয়েট করতে চাই আমাদের আর্মিকে, রেদার দে আন্ডারস্টুড দ্য পালস, তারা পালসটা রিড করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে এন্টায়ার পিপল, ইট ওয়াজ নট দ্য অভ্যুত্থান, দ্যাট অভ্যুত্থান ওয়াজ নট কন্ডাক্টেড by BNP only or other political parties only or আপনার এই যে কি বলে যে এই স্টুডেন্টস যাদের কোটা আন্দোলনের ছাত্ররা এই মুভমেন্টটা করেন, ইট ওয়াজ এন্টায়ার পিপল। তারা ধরে নিয়েছে যে এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। কি দায়িত্ব? বাংলাদেশে একটা আনডেমোক্রেটিক ফোর্স নির্বাচন নামে প্রহসন করে গণতন্ত্রের নামে মানে 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 চতুরতা দেখিয়ে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে আছে, এই ব্যাটাকে মানে এই ফোর্সটাকে, এই অপশক্তিটাকে ফেলে দিতে হবে, একে ছুঁড়ে ফেলে দিতে হবে। তো সেটার জন্য A to Z, মায়েরা বলেন, বোনেরা বলেন, A to Z যেটা বললাম, সবাই রাস্তায় নেমে এসেছে। এখন কি করণ? তো সুতরাং আজ বিএনপির সমাবেশ থেকে বলা হয়েছে নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। এক্স্যাক্টলি এই কথাটা আমি কারণ এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা গণঅভ্যুত্থানের পরে সারা পৃথিবীতে গণঅভ্যুত্থান, তো উনি আমেরিকায় থাকেন, ওনার দেশে তো গণঅভ্যুত্থান হয় না, ওনার দেশে তো গণঅভ্যুত্থান হয় না। কারণ গণঅভ্যুত্থান যেই কারণে হয়, কতগুলো ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে মানুষকে ক্ষুব্ধ করে তোলে, গণঅভ্যুত্থানের সূচনা হয়ে যায় যে কারণে। আমেরিকা তো কখনো কখনো মানুষ যে ক্ষুব্ধ হয় না তা না হয়, সেটার জন্য অকুপাই ওয়াল স্ট্রিটের মতো ঘটনা ঘটে, বাট সেটা একটা রাষ্ট্র ক্ষমতা থেকে সরকারকে ফেলে দেওয়ার মতো সিচুয়েশন উন্নত বিশ্বে সাধারণত হয় না, মানে এটা নজির নাই। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা, এই সমস্ত দেশগুলোতে এগুলো হয়, এটা নজির আছে। মিশরও হয়, মানে হয়, এগুলো হয় না যে তা না। এবং আপনি দেখবেন পাকিস্তান আমলে 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন যে আমাদের পার্টির তরফে আমাদের তরুণদের আজকে যে সমাবেশটা ছিল সেখান থেকে যে কথাটা উঠেছে, সেটা হচ্ছে যে আপনার নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন না দিলে কি কি সমস্যা হবে দেশের ইত্যাদি ইত্যাদি, সে আশঙ্কা থেকে আমরা নির্বাচনের কথা বলেছি। আমার বক্তব্য হচ্ছে যারা ইনিয়ে বিনিয়ে অথবা
মনে করেন যে বিএনপি নির্বাচন দাবি করার মধ্য দিয়ে একটা মহাদোষ করে ফেলেছে, শুধু দোষ না মহাদোষ করে ফেলেছে। আমি সেই সমস্ত জ্ঞানী গুণীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবীতে যেসব দেশগুলোতে গণঅভ্যুত্থান হয়েছে সেই দেশগুলোতে নির্বাচন ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ তাদের নলেজে আছে কিনা, ইতিহাসে আছে কিনা যে গণঅভ্যুত্থান হয়েছে বছরের পর বছর, মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন দেবতুল্য মানুষ সেই সব দেশগুলো শাসন করেছেন এবং সেই সমস্ত দেশগুলোতে মানে দুধের নহরে ভেসে গিয়েছে, মানে খুব একেবারে ফলগুধারা বয়ে গেছে উন্নয়নের এবং নানা কিছুতে। সুতরাং নির্বাচনের প্রয়োজন মানুষ ভুলে গেছে। ইট ওয়াজ নট, ইনফ্যাক্ট ইট ওয়াজ নট। আপনি যদি বলেন পাকিস্তান আমলে মানে 69 সালে গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক 1 বছরের মধ্যে দিলেন পাকিস্তান গভর্নমেন্ট, তারা নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনটার ফলাফল ওই যে জনগণের কথা বললাম, জনগণের ইচ্ছায় বেছে নেওয়া প্রতিনিধিকে, জনগণের এম্পাওয়ারমেন্টকে যারা ডিক্লাইন করেছিল, সেটার জন্য বাংলাদেশ হয়ে গিয়েছে রীতিমতো, মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে। একইভাবে যদি আপনি 80s কথা যদি বলেন, যে সময়টি আমাদের ছাত্র জীবনের, আমরা একটা সামরিক শাসনের বিরুদ্ধে আমরা কালেকটিভলি আমরা ফাইট করেছি এবং আমরা 9 বছরের একটা অটোক্রেটিক রুলার তাকে আমরা ক্ষমতাচ্যুত মানে করতে পেরেছি। তো সেইটার পরেও তো 90 দিনের মধ্যে মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার, তারা কি একটা ভালো নির্বাচন করে দিতে পারেন না? দিয়েছেন। আমি আসছি, হয়তো আপনি বলবেন বাট হোয়াট ওয়াজ দ্য আউটকাম? ইয়েস, তারপরেও তো এই ঘটনা ঘটেছে। বলছি সেটি বলছে হোয়াট ওয়াজ দ্য আউটকাম, এর পরে কেন আবার গণঅভ্যুত্থানের পরিস্থিতি হলো? সার্টেনলি আপনি ইউ ক্যান আস্ক, আপনি বলতে পারেন তারপরে হোয়াই সো মেনি আনরেস্ট, কেন আপনার এত ছিল? মানুষের ক্ষোভ ছিল বিকজ এই দেশে নির্বাচন হচ্ছিল না, বিকজ এখানে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, বিকজ এই দেশের ব্যুরোক্রেসিকে সাবসার্ভিয়েন্ট করা হয়েছিল, বিকজ আমাদের মিলিটারি ইনস্টিটিউশনটাকে সেটাকেও করতলগত করা হয়েছিল অ্যাট দ্যাট টাইম। আদারওয়াইজ 14-18 ঘটনা তো ঘটতো না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এই জায়গাটাতে আমাদের বেরোতে হবে। এই জায়গাটা বেরোবার জন্য আবারও যে কথাটি বলছে সেটা হচ্ছে আবারও নির্বাচন, আবারও গণতন্ত্র, সংস্কার করে নির্বাচন দিতে হবে, আবারও নির্বাচন, আবারও গণতন্ত্র। আপনি এমন নির্বাচন দেন যেই নির্বাচনে আমি ইচ্ছে করলেই যাতে আমি মহারাজা হয়ে যেতে না পারি। আপনি এমন নির্বাচনী কাঠামোটা তৈরি করেন যে নির্বাচনের কাঠামোর মধ্যে আমি নির্বাচিত হয়ে গেলে, সরকার গঠন করলে আমি যাতে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকি এবং আমি যাতে মনে না করি যে ওয়ান্স আমি ইলেক্টেড হয়ে গেছি ফর 5 ইয়ার্স আমাকে আর কেউ নামাতে পারবে না। না, আমাকে 5 মাস পরেও নামাতে পারবে। ব্রিটেনের মতন একটা দেশে আমরা খুব ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলতে খুব পছন্দ করি। তো সেখানে আপনি ইমিডিয়েট পাস্ট যে লেবার কনজারভেটিভ পার্টির গভর্নমেন্টটা ছিল, তাদের মধ্যে আপনি দেখবেন অ্যাটলিস্ট 3টা গভর্নমেন্ট আপনার মানে পড়ে গেল, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রক্তপাত হয়নি, মানে গোলযোগ হয়নি। তারা জনগণ সেভাবে ডেমোক্রেটিক্যালি জিনিসগুলো মানে হ্যান্ডেল করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা মানে অভ্যুত্থান সূচিত হয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে চলছিল সেইভাবে চলতে পছন্দ করছে না, দেখতে চাচ্ছে না, ইন অল রেসপেক্ট। এবং এইটা করার জন্য কি আপনার মাসের পর মাস লাগে কিনা, আমি আপনার মাধ্যমে আপনার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, যে সমস্ত দেশগুলোতে তারা প্রলং করেছে, আনইলেক্টেড গভর্নমেন্ট যারা প্রলং করেছে, তারা হিউমিলেশনের মধ্য দিয়ে পরবর্তীতে বিদায় নিয়েছে। কাজটা করতে এসেছিল খুব ভালো মনে, কিন্তু প্রলং করার ওই ব্যাধিতে আক্রান্ত হয়ে সর্বাঙ্গে মানে আপনার কি বলে ঘৃত বিষে নীল হয়ে গেছেন তারা। তো সেই জন্য আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে নির্বাচন, গণতন্ত্র, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। এইটা করার জন্য যা যা করার দরকার, ইউ ডোন্ট নিড টু টেক সো মেনি ইয়ার্স, দরকার নাই আপনার এত মাস নেওয়ার জন্য। এইগুলো করার জন্য আমি আসিফ নজরুলের রেফারেন্সে আবারও বলতে চাই, মোটা দাগে সংস্কার করতে হলে উনি বলেছেন এটা 1 মাসের মধ্যেই যথেষ্ট। তো ঠিক আছে, সেগুলো করেন। উই অ্যাগ্রিড অন সো মেনি পয়েন্টস। বিরোধী দলগুলোর সাথে আমরা অনেক বিষয়ে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনেকগুলো আছে, আমাদের সমঝোতা আছে যে তারাও চান আমরাও চাই। আপনি সেগুলো বাস্তবায়ন করছেন না কেন? জি, আসবো আপনার। সেগুলো না করে আপনি ঝুলিয়ে রাখছেন, সেগুলো বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? যে ঐকমত্য কমিশনের মধ্যে এটা যদি বলেন, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার একটি দুর্বল সরকার। এই সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, সেখানে অনেকেই আছেন যাদের ভেতর এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা নেই।
তাদের ভিতরে সেই প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা এগুলো নেই, রাজনৈতিক যে দূরদৃষ্টি, প্রজ্ঞা এগুলোর অভাব, যে কারণে তাদের এগুলো নিয়ে অনেক সময় ক্ষেপণ হচ্ছে। হ্যাঁ, কিন্তু সময় ক্ষেপণ হলেও আমার মনে হয় লেট ইজ বেটার দ্যান নেভার। এখনও সময় আছে তাদের একটু সরকারের ভেতর সংস্কার করে, হ্যাঁ, ভালো লোকজন নিয়ে, এবং যে ঐকমত্য যে কমিশন, আমার মনে হয়, আমি একটু আগে রিপন সাহেব আসার আগে আমি বলছিলাম যে কিছু কিছু সব কিছুর কিছু এবং অনেকগুলো বিষয় আছে, ওগুলোর সব কিছুই করে কাউকে না কাউকে কোথাও না কোথাও ছাড় দিয়ে একটা সমঝোতায় আসতে। কে ছাড় দেবে? এটা তো আমি বললাম, বিএনপি আজকালকে নির্বাচন করলেও ক্ষমতায় আসবে, কার কাছে ছাড় দেবে? না আমি বলছি এটা ছাড় দেবে, সরকারকেও ছাড় দিতে হবে, রাজনৈতিক দলকেও ছাড় দিতে হবে। সরকারকে একটা পক্ষ কিনা? কিসের? মানে সরকারকে একটা পক্ষ কিনা? ও, সরকার তো অবশ্যই এখন একটা পক্ষ না, সরকার তো তারা ম্যানেজার, তারা ম্যানেজ করতেছে। না, ম্যানেজার হলে কোনো সমস্যা ছিল না, না আমি বলি, এখন সরকারের সাথে যারা রাজনৈতিক দলগুলো, বিএনপি তো এখন শুধুই নির্বাচনের কথা বলছে। শুধু নির্বাচনের কথা বলছি না, উই আর টকিং অ্যাবাউট সো মেনি রিফর্মস। আমরা তরুণদের কর্মসংস্থান, হেলথ কেয়ার সিস্টেম, এভরিথিং ইজ ফাইন, কন্ডিউসিভ বিজনেস এনভায়রনমেন্ট, ওভারঅল ক্লাইমেট নিয়ে কথা বলছি, একটা কাঠামো করা, সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলছি। এই ধরনের, ইট ইজ আওয়ার পার্টি না, ইট ইজ আওয়ার পার্টি। যারা কিন্তু সংস্কার কথা তারাই বলছে। নির্বাচনের পর পুনরায় এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে, সেটা আমার মনে হয় যে আলোচনার মধ্য দিয়ে, বিএনপি তো 3 দিন পরে ক্ষমতায় আসবে, 3 মাস পরে হলেও আসবে, 6 মাস পরে হলেও, আল্লাহ চাইলে আসবে। হ্যাঁ, তো এখন প্রতিপক্ষ নেই বাজার, কাজেই প্রতিপক্ষ নেই খালি চোখে মনে হচ্ছে না, প্রতিপক্ষ নেই মানে মেজর যে পার্টি আওয়ামী লীগ নেই, এনসিপি তো কোনো দাঁড়াতে পারেনি, জামাতেরও দাঁড়াতে পারেনি, দাঁড়াতে পারবে না এমন তো না। এটা মর্নিং শোজ দ্য ডে, এটা আমার মনে হয় যে তারা অনেক পিছিয়ে গেছে। তারা যেভাবে এটা করা দরকার ছিল তারা সেভাবে এগোতে পারেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু রাজনীতি হলেও এটা রাজনীতির শিক্ষা, অতীতের শিক্ষা, ভবিষ্যতের দিকেও যদি আপনি দেখেন, তবে আমার মনে হয় আমি যে বিষয়গুলো বললাম রিপন সাহেব আসার আগে, যে বিচারের বিষয়টা ন্যূনতম একটা নিশ্চিত করতে হবে, যে তাদের যারা খুনি, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার, এবং ন্যূনতম যে সংস্কার, ন্যূনতম সংস্কার বলতেই তো কি বোঝা যায় এটা পরিষ্কার না। আচ্ছা, এইখানে আমি বলি যে বিষয়টা, এই যে আপনার বলে যে ফ্যাসিবাদ যাতে না আসে। ফ্যাসিবাদ কিভাবে আসে? ফ্যাসিবাদ বলতে কি শুধু যারা চলে গেছে তারা, নাকি এই বর্তমান সময়ে যে আছে তারাও ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে, ভবিষ্যতে যারা আছে তারাও তো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে? ফ্যাসিবাদের উত্থান এবং উৎপত্তি, এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে, কোত্থেকে হচ্ছে ফ্যাসিবাদ। আমরা যদি খুব মানে এই শব্দটা ছেলেরা খুব চালু করছে, তো এটা খুব তৃণমূল পর্যায়ের মানুষ ফ্যাসিবাদ বুঝে না। সুতরাং আপনি জনগণের ভাষায় যদি বলি, সেটা হচ্ছে সোজা কথা, অ্যান্টি পিপল, জনবিরোধী, গণবিরোধী ভূমিকা অবতীর্ণ, যেটা হয়েছে সেটা যাতে ভবিষ্যতে না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে আমার মনে হয় এটা সবাইকে আন্তরিক হতে হবে। নির্বাচন 18 মাস সেনাপ্রধান বলছিল, ডক্টর ইউনূস আজকেও জাপানে, আমি একটু আগে বললাম যে উনি আজকেও বলছেন সেখানে ইম্পেরিয়াল হোটেলে যে জানুয়ারি থেকে জুনের উনি ওনার অবস্থানে আছেন। আমার মনে হয় যে এটা 1 মাস এদিক সেদিক হয়তো আগেও হইতে পারে। আমি একটা কথা বলতে চাই, ফাইন, আমরা বলছি ডিসেম্বরের মধ্যেই করতে, কারণ আমরা তো ক্রাইসিস গুলো দেখতে পাচ্ছি, তারা হ্যান্ডেল করতে পারছে না। পতিত স্বৈরাচারের এজেন্টরা প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গার মধ্যে আছে, ইন অল বিভিন্ন প্রতিটা প্রতিষ্ঠানে আছে, সোজা কথা। তো সুতরাং সেগুলো কিন্তু ইনট্যাক্ট আছে অনেক জায়গাতেই। তো আপনি ট্যাকেল করতে পারছেন না, তারা আপনাকে মানছেও না অনেক ক্ষেত্রে। অথচ আপনি চাচ্ছেন মানে জুন পর্যন্ত টানার সামর্থ্য আপনার আছে নাই। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে বিপদগ্রস্ত করছেন কেন? আপনি যখন আপনি পাড়ি দিচ্ছেন লঞ্চে, আপনার ইঞ্জিন কাজ করছে না, ওই নটিক্যাল বেগে আগাচ্ছে না, বললাম যদি রিশাফল করে তারা আপনার উচিতটা কি? আপনার উচিতটা ইঞ্জিন পরিবর্তনের কথা বলেছেন। ইঞ্জিন পরিবর্তন কি মাঝ নদীতে ইঞ্জিন পরিবর্তন করলে হবে? ইঞ্জিনটা আনতে হবে না? আবার বিষয়টা খেয়াল করেন। ইট ইজ বেটার, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো তো রিফর্ম করবে। আমি যদি আমি তো মানে চিফ অ্যাডভাইজার না, আমি যদি ওনার জায়গায় থাকতাম, ওনার পরামর্শটা বলতে চাই। প্রথম হচ্ছে উনি প্রচুর দোকান খুলে বসছেন,
মানে সামানা বিক্রি করছেন, লোকজন আসছে দাবি দফা, যমুনা যেন একটা হাট হয়ে গেছে দফা দাবি। উনি যেটা করতে পারতেন, হি কুড ফর্ম এ শুনানি কমিশন, মানে হিয়ারিং কমিশন। আচ্ছা আপনাদের দাবি আছে, অলরাইট, প্লেস দিস ডিমান্ডস, প্লেস ইউর ডিমান্ডস, আমাদের একটা কমিশন আছে, বা এখন তো প্রচুর মানে প্রবাসী লোকেরা আছে, ওয়াজের সাহেবের মতো লোকজন কারো কিছু টাকা যেতে পারতো, দেশে আসলে একটু কন্ট্রিবিউট করে গেলেন, শুনলেন, জনগণ শুনে পরবর্তী গভর্নমেন্টের কাছে রেকমেন্ডেশন করে দিয়ে দিতে পারতেন। আচ্ছা, তো এইটা না করে ওনারা সমাধান মানে ওই দফা দাবি সমাধান করার দায়িত্ব কি আপনি নিয়ে আসছেন নাকি? আপনি এমন কিছু দফা দাবি মানলেন, এখন ধরেন এই গ্রুপ অফ পিপল যে বললো মাসুম ভাই, এক গ্রুপ অফ পিপল ডিমান্ড করলো যে বাংলাদেশ তারে ইতিমধ্যে সংসদ কমিশন বলছে চারটে প্রভিন্স করতে হবে। এক গ্রুপ অফ পিপল এইসব যমুনা সাহেব বসে বললো যে আমাদের তাড়াতাড়ি প্রদেশ ঘোষণা না করলে আমরা ছাড়বো না তোমারে। আচ্ছা, এখন ইউনুসেফ চাপের মধ্যে 4টে প্রদেশ গঠন করে দিলেন। আমার পার্টি তো 4টে প্রদেশের নীতিতে বিশ্বাস করে না। এখন যদি তাই না, তো এখন ওনার তো বাস্তবায়ন করার দায়িত্ব না। আপনি তো পলিটিশিয়ান, আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলোকেও সরকারকে একটু হেল্প করতে হবে। করছি তো না, এটা আপনার করা যাবে না। রাজনৈতিক দল যদি মনে করে যে এইসব দাবি এগুলোর প্রেক্ষিতে সরকার দুর্বল হয়ে গেলে দ্রুত নির্বাচনটা দিয়ে দিব, সেই সুযোগ যদি নিতে চায়, আমার মনে হয় সেটা আপনি বলতে পারেন ভুল ভাবে নিচ্ছেন। না সেটা একটু সরকারকে ওই কলিমুদ্দিন সলিমুদ্দিনের দফা দাবি দিয়ে কি সরকার দুর্বলের ব্যাপার আছে নাকি? আপনাকে প্রথমে বলি, 1 নম্বর হচ্ছে প্রশাসনের মধ্যে মুজিববাদী লোকজন ভরা, এই লোকগুলো দিয়ে হবে না। 12-14 বছর আগে রিটায়ারমেন্ট করে নাতি পোতা পালতেছিল আমেরিকায় নানা জায়গায়, এই সমস্ত নাতি পোতা পালা নানা দাদারা, তাদেরকে 12-14 বছর পরে আইনা কাউরে আপনি সিনিয়র সেক্রেটারি বানাই দিতেছেন, আইনা তাদেরকে হেলম অফ অ্যাফেয়ার্সে বসাচ্ছেন। কে বলছে আপনি? নো, নট এট অল। এই প্রশাসনটা এত বেশি শেখ হাসিনা স্ফীত করে ফেলছিল। আমার ছাত্র জীবনের কথা যদি বলি, অ্যাট দ্যাট টাইম ঢাকা, যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ডিএমপিতে অ্যাট দ্যাট টাইম ডিএমপি ছিল একটা কমিশনার, একজন এডিশনাল কমিশনার। এখন তো মানে প্রতি থানায় ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, মানে একটার সাথে মানে ঘেঁষা খাই, এরকম একটা অবস্থা। এত অফিসার তো আপনার দরকার ছিল না। সচিবালয় আপনি পত্রিকা, আপনি সাংবাদিকতা করেন, সেটা বিদেশে করেন তো, সেখানে আপনি দেখেন নাই যে চেয়ার নাই, পদ আছে, বসার জায়গা, সংখ্যাতিরিক্ত অফিসার মানে প্রমোশন দিয়ে দিছে, সো মেনি এডিশনাল সেক্রেটারিজ। একসময় কর্পোরেশনগুলোতে, এটা আপনার জানার কথা, আপনি তো একেবারে নতুন লোক না, একসময় কর্পোরেশনগুলোতে ডেপুটি সেক্রেটারি লেভেলের লোকরা এমডি চেয়ারম্যান হতো, পরবর্তীতে জয়েন্ট সেক্রেটারি, হার্ডলি। এখন তো এডিশনাল সেক্রেটারি, সিনিয়র এডিশনাল সেক্রেটারি লেভেলের লোককে আপনার কর্পোরেশনে বসাইতে হয়, তারপরে চেয়ার টেবিল না ছোট ছোট কুপড়া কাপড়ি করে মানে ঠোপের মধ্যে বসে। আপনার তো এত প্রশাসন, এত লোক দরকার ছিল না। এর মধ্যে থেকে যাদের প্রো পিপুল রোল আছে বা এন্টি পিপুল রোল নাই, অ্যাটলিস্ট তাদেরকে তো আপনি পদায়ন করে দিতে পারতেন। সবকিছুর মূলে সরকারের দুর্বলতা, জনপ্রশাসনটাকে আপনি বর্তমানে যে সাইজ আছে, এটাকে সিম্পলি 1/3 নামায় আনতে পারতেন। আচ্ছা, সরকারি কর্মকর্তা কর্মচারী যে একটা অধ্যাদেশ দেওয়া হলো, সেই অধ্যাদেশের বিরুদ্ধে এখন এটা খুবই মানে এই অধ্যাদেশ যেটা, এটা নাথিং নিউ। এটা 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে কর্মচারীদের চাকুরি বিধির ব্যাপারটা মানে এই অধ্যাদেশের মধ্যে ছিল, তখনও 8 দিনের মধ্যে ফায়ার করা যেতে পারতো। আপনি এখন দেখেন, একটা দেশে 2 ধরনের আইন থাকবে কেন বলেন তো ভাই? আমাদের আর্মিতে আপনি একজন জেনারেলকে যদি ফায়ার করতে চান, একটা ব্রিগেডিয়ারকে যদি ফায়ার করতে চান, আপনাকে কি তার 8 দিনের আত্মপক্ষ নোটিশ দেন নাকি? একটা সৈনিককে যদি আপনি তার ডিসিপ্লিনের জন্য চাকরি থেকে বাদ দিতে চান, আপনি 8 দিন দেন না। তো এই চান্দুদেরকে 8 দিন দিতে হবে কেন? যদি এইখানে 8 দিন দেন, ওইখানেও 8 দিন দেন। এখন এটা যদি আপনার চেক না দিতে পারে, আলোচনার শেষ দিকে চলে এসেছে, হ্যাঁ, এটা যদি সমাধান না করতে পারে, আমার মনে হয় সমাধান হবে না। কেন? গভর্নমেন্টকে এই ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এই নিয়ে বিবৃতি দিতে হবে। রাজনৈতিক দলকে আমি কথা বলেন যে ভাই আপনারা এগুলো করেন না, আমি আপনাকে বলি না, আমি ভাই এগুলো বলেন না, আমি তা বলবো কেন? আমি তো একটা পার্টির দায়িত্বশীল পজিশন আছে, পার্টি থেকে আমি তো ভাইস চেয়ারম্যান। আমি যা বলছি এটা কথা না, সমস্ত কথা কি আমার চেয়ারম্যানকে দিয়ে বলাইতে হবে? সব কথা কি আমার সেক্রেটারি জেনারেল বললেই হয়? তো বলছি তো। এবং আমি সেই ব্যক্তি, মাসুম, আমি সেই ব্যক্তি 1996 সালে যখন জনতার মঞ্চ করলো মখালমগীররা, তখন তাদের বিরুদ্ধে আমি 18 জন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু আমি রিট করেছিলাম হাইকোর্টে।
এবং 9 দিনের জন্য তৎকালীন মানে হাইকোর্ট বেঞ্চ তাদেরকে সকল প্রকার সরকারি দায় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল। 10 দিনের দিন এরা মানে অ্যাপিলেট ডিভিশন যে এরা মানে আপনার রুলটা ভ্যাকেট করেছিল। আমার একটা পাপবোধ আছে আপনার দর্শকদের সামনে বলি, যে পাপবোধটা কি জানেন? এরপর 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, আমি এটাকে আর ক্যারি করি নাই। যদি এই রিটটা আমি ক্যারি করতাম তাহলে এটার একটা ইট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট শেপ, একটা নতুন কিছু হতে পারতো, একটা দিক নির্দেশ থাকতে পারতো। এ কথায় কথায় মানি না, মানবো না, হাসিনায় আস্থা, অমুকে আস্থা, হোয়াট ইজ দিস ননসেন্স? এই যে আওয়ামী লীগের আমলে চাকরি বাকরি বাদ দিয়ে আপনার ব্যানার ধরে বলতো যে হাসিনায় আস্থা, এই বেটা এটা কি তোদের দায়িত্ব? শক্ত হাতে দমন না করলে আপনার এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলছি, আমরা শেষ করব এই কথাটাই বলছি, এগুলো শক্ত হাতে দমন করতে হবে। তাহলে এইটা আমাদের জন্য ভবিষ্যতে আমরা যখন রাষ্ট্র পরিচালনা তখন আমাদের জন্য অনেক সমস্যা হবে। ধন্যবাদ ডাক্তার ওয়াজেদ খান, ডক্টর আসাদুজ্জামান রিপন, অনেক তথ্য জানলাম আপনাদের মাধ্যমে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।